আর আপনারা যদি মনে করেন সারজিৎ হাসানের টাকা বাংলাদেশের মানুষ নামছে, ঘোড়ার ডিম কচু, একদম কচু। সারজিৎ হাসানের কথা বাংলাদেশের মানুষ নামে নেই। প্রত্যেকটা মহল্লার লোকের কারণে মানুষ নামছে, নিজের অধিকার চাওয়ার জন্য মানুষ নামছে। আরে ভাই, আপনাদের 100 সমন্বয়ক যে কজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে, একটা বিড়ি খাওয়ার টাকা থাকে না এদের কাছে। আর কিছু বললাম না। যে হাসান আর সারজিৎ এরা প্রোগ্রামের কথা বলে এখন পর্যন্ত টিএসসিতে যে টাকা উঠেছে প্রায় 12,44,00,000 টাকা, এই টাকার হিসাব এখনো দেয় নাই কেন? সমন্বয়ক যে কজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে। হাসান আর সারজিৎ এরা কিন্তু ছাত্রলীগের কর্মী ছিল, এটা অস্বীকার করার মতো না। যদি আসিফ ভাই, নাহিদ ভাই বাই চান্স না থাকতো বা ডিবি কার্যালয় থেকে মুক্তি না পেত, তাহলে এই আন্দোলনটা একটা অন্যদিকে ধাপিত হতো। এই আন্দোলনটা আওয়ামী লীগ সরকারি থাকতো, আরো কিছু সংখ্যক মানুষ মারা যেত। তারা কিন্তু প্রথমে লিয়াজুতে চলে গেছিল। হাসান আর সারজিৎ কিন্তু বক্তব্য দিয়েছিল, এগুলো তখন আপনারা কিন্তু ঠিকই ফেসবুকে পোস্ট করেছেন যে ভাই ওরা তো আওয়ামী লীগের দালাল, অনেক কিছু লেখছেন। তখন আপনারা খালি আসিফ ভাই, নাহিদ ভাইয়ের কথা বলছেন, এরা বের হয় না কেন, এরা কোনো বক্তব্য দেয় না। সো এটা স্পষ্ট যে নাহিদ ভাই এবং আসিফ ভাই যেভাবে দেশের জন্য লড়াই করেছে এবং যেভাবে তারা সরকারের টাকার কাছে বিক্রি হয় নাই, তো এটা আমাদের জন্য গর্বের। কিন্তু হাসান আর সারজিৎ এরা কিন্তু সাবেক ছাত্রলীগের কর্মী ছিল এবং এরা কিন্তু বিভিন্ন সময় বিতর্কিত হয়েছে। সো বিতর্কিত একজন এখন সমন্বয়ক হিসাবে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমাদের কোনো আপত্তি নেই। দেশ স্বাধীন হয়েছে, যার যার ব্যক্তিগত স্বাধীনতা আছে। কিন্তু এর মানে এই না যে হাসান আর সারজিৎ এরা প্রোগ্রামের কথা বলে এখন পর্যন্ত টিএসসিতে যে টাকা উঠেছে প্রায় 12,44,00,000 টাকা, এই টাকার হিসাব এখনো দেয় নাই কেন? এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহ সমন্বয়ক, প্রাইভেট ইউনিভার্সিটির একটা ছেলে, তিনি আমাকে একদিন বলতেছিলেন যে ভাই এটা নিয়ে একটা সংবাদ সম্মেলন করব, তারা টাকার হিসাব কেন দিচ্ছেন এবং তাদের নিজেদের লোক দিয়ে টাকাগুলো গণাচ্ছে, এই হিসাবটা তারা কেন ক্লিয়ার করতেছে না? কত কোটি টাকা খরচ হলো, কত হ্যাঁ বন্যার জন্য যে টাকাটা তুলছে। এই কারণে বলবো যে উগ্র বক্তব্য দেওয়া বন্ধ করেন। যেমন তারেক রহমান একটা দলের সর্বোচ্চ নেতা, বিএনপির একটা দল পুরো তার আন্ডারে চলে। আপনারা ছাত্র যে কজন ছিলেন, তারেক রহমানের একটা দুটো থানায় এর থেকে বেশি লোক আছে, ঠিক আছে? তো এই কারণে আমি বলবো যে বিএনপির যেমন অবদান ছিল, জামাতের অবদান ছিল, ইসলামী আন্দোলনের অবদান ছিল, গণ অধিকারের অবদান ছিল, আপনাদের অবদান ছিল, সবারটা স্বীকার করে আপনার বক্তব্য কিংবা আপনার রাজনীতি করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে তারেক রহমানকে নিয়ে যে উগ্র বক্তব্য দিয়েছে যে তিনি ছাত্রদের মনোভাবকে কাজে লাগিয়ে, আজকে যদি বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন যে রাজনৈতিক দলগুলো আছে যে আমাদের ছেলেদেরকে আমরা ঘরে বসে রাখবো, তোমাদের আন্দোলনে যোগ দিতে দিব না, এই টিএসসিতে 200 লোকের বেশি এরা পাবে না। রাজনৈতিক একটা কাঠামো ছিল, রাজনীতিক, যেমন আপনি উত্তরা বলেন, মোহাম্মদপুর, মিরপুর, এইসব জায়গায় কি সাধারণ ছাত্ররা পুলিশকে মেরেছে? এইসব জায়গায় কি সাধারণ ছাত্ররা আপনার বুক পেতে দাঁড়িয়েছে? এগুলো সব বিএনপি জামাতের পোলাপান। যে কটা থানা আপনার মনে করেন হামলা হয়েছে, যার কারণে আজকে স্বাধীন হয়েছে দেশ, এর পিছনে সবচেয়ে বড় অস্ত্র ছিল বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন। এরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ না করতো, আপনারা দেশ স্বাধীন করতে পারতেন না। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এরা অবস্থান নিচ্ছে। এবং আপনি দেখেন, ছাত্র যদি মারা যায় 10 জন, শ্রমিক মারা গেছে 20 জন, ছাত্র যদি আহত আছে 3 জন, তাহলে রিক্সাওয়ালা শ্রমিকরা আছে হচ্ছে 20-25 জন হাসপাতালে গিয়ে দেখেন। এই যে একটা বৈষম্য তৈরি করছেন এবং ছাত্রদের একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন, এখনো আপনারা, আমি তো স্পষ্ট ভাষায় বলতে পারি আপনারা কয় টাকা খেয়েছেন। এখন যদি আমি এই কথা বলি, তাহলে আমার বিরুদ্ধে আপনারা উস্কানিমূলক কথা বলবেন, এটা সত্যি কথা। এখন আপনারা বলবেন আপনাকে ভাগ দেই নাই, এই কারণে আমার মাসে ইনকাম আছে 5 থেকে 6 লাখ টাকা, আমি কেন আপনাদের কাছে ভাগ চেতে যাব? আমি তো স্টুডেন্ট না, আমি আপনাদের কাছে ভাগ চাতে আমার দরকার নেই। সো এই কারণে আমি বলি যে আপনাদের ভাগের দরকার নেই। আমার এমপি মন্ত্রী বসা দেয়, একটা এমপির বেতন 1,20,000 টাকা আছে, আমার প্রতি মাসের মাসিক ইনকামই আছে 6 লক্ষ টাকা। তো এই কারণে আমি বলবো যে এমপি মন্ত্রী, অনেকে হয়তো বলবেন যে ভাই আপনি কি ভাগ দেন, আপনি এমপি মন্ত্রী হন না, এই কারণে আপনি এই কথা বলেন। আমার এমপি মন্ত্রী হওয়ার দরকার নেই, এমপি মন্ত্রী ছাড়া যেই কাজ করছি এটাই আনাপ। আমি গতকালকে বলেছি যে আমি শহীদদের দায়িত্ব নিব, হাসপাতালগুলোতে যাব। কতটা দুঃখ নিয়ে কথা বলতে পারি, কারণ আমার কাছে স্পন্সর আছে, ব্যবসায়ীরা আছে, তারা আমাকে বলেছে যারা আহত হয়েছে এদের চিকিৎসার খরচ আমি দিব, তুমি শহীদ এবং যারা আহত হয়েছে এদের একটা লিস্ট বের করে, আমি এটার প্রক্রিয়া চালাচ্ছি। কিন্তু হাসান আর সারজিৎ এরা কি ওই হাসপাতালে যায় একটা ছবি তোলে, অথচ আমার পুরো ফেসবুক গাইডে একটা ছবি পাবেন, অথচ আমি কিন্তু কাজ করতেছি। আমার তো ছবি তোলার দরকার নেই, এরা অসুস্থ ভাই। এই মানুষগুলোর সাথে কেন আপনি রাজনীতি করবেন? হাসানাত গেলে 20টা মিডিয়া ঢুকতেছে, সারজিৎ গেলে 20টা মিডিয়া ঢুকতেছে, ভিডিও করতেছে, বাস এনাফ। তোমাদের দায়িত্ব নিচ্ছি, কজনের দায়িত্ব নিচ্ছে? হাসপাতাল ঢাকা মেডিকেলে যান, এখন আমার অসংখ্য ভাইরা নিহত আহত হয়ে পড়ে আছে। সো এই কারণে আমি বলবো এই বৈষম্য দূর করেন, এই টাকার হিসাব আমাদেরকে
কড়াই গন্ডায় আপনাদের দিতে হবে। টাকার হিসাব যদি না দেন তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনারা মনে রাখবেন যে আপনারা মাত্র 3-4 জন সমন্বয়ক আছেন, আমরা কিন্তু হাজার হাজার জনতা এখনো আমরা চাইলে ওই প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। আর আপনারা যদি মনে করেন সারজিৎ হাসানের টাকা বাংলাদেশের মানুষ নামছে, ঘোড়ার ডিম কচু, একদম কচু। সারজিৎ হাসানের কথা বাংলাদেশের মানুষ নামে নেই। প্রত্যেকটা মহল্লার লোকের কারণে মানুষ নামছে, নিজের অধিকার চাওয়ার জন্য মানুষ নামছে, আপনাদের ডাকে নামে নেই। হয়তো আপনারা ফেসবুকে পোস্ট করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা আন্দোলন করছেন, ওই পর্যন্তই। মানুষের ওয়ার্ড পর্যায়ে নামছে, থানা পর্যায়ে নামছে, জেলা পর্যায়ে নামছে, মানুষের নেতৃত্ব নিয়ে নামছে। চট্টগ্রামে গিয়ে যে রাফি ছেলেটা নেতৃত্ব দিছে, ও কি আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাকি? ও তো ওখানে একলাই বুক চিতিয়ে লড়াই করছে। উত্তরা মহাখালীতে কি আপনাদের বৈষম্য বিরোধী একজন সমন্বয়ক আছে নাকি? ওইখানে দেখেন কি একজনের নেতৃত্বে ঠিকই নামছে, কিন্তু ওরা ক্রেডিট নেয় না আপনাদের মতো, টাকা ভাগাভাগি করে নেয়। টিএসসিতে যে টাকা হচ্ছে হিসাব দিতে গিয়ে কাবজাক করে নেয়। বিভিন্ন জায়গায় গিয়ে রাজনৈতিক নেতারা প্রোগ্রাম করবে। আপনারা কি রাজনৈতিক নেতা নাকি? বিভিন্ন জায়গায় গিয়ে ছাত্রদের সাথে প্রোগ্রাম করতেছেন, এত টাকা পান কই? টাকার উৎস কি? কই থেকে টাকা আসে বলেন? আমার ব্যবসা আছে, আমি টাকা পাই। আপনি আমার প্রশ্ন করেন, আমার পিছিয়ে দুদক লাগা দিবেন? আমার ব্যবসা আছে, আমার লাইসেন্স আছে, আমার দেশের বাইরে লাইসেন্স আছে, আমার টাকা আসে প্রতি মাসে। আমি একদম স্টেটমেন্ট দেখা দিব যে আমার বাইরের দেশ থেকে টাকা আসে, আমি বাইরের দেশে থাকি, আমি একদম স্টেটমেন্ট সহ আপনাদেরকে দিব যে আমার টাকা আছে, আমি 100-150 লোককে আমি চিকিৎসার খরচ দিতে পারবো, কিন্তু আমি 100-150 জায়গায় প্রোগ্রাম করতে পারবো। আপনার টাকা আসে কই থেকে? সারজিৎ হাসানাত কই থেকে আপনারা প্রোগ্রাম করেন? টিম করে কোথায় যান? আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন। আরে ভাই, আপনাদের 100 সমন্বয়ক যে কজন আছে প্রত্যেকটার সাথে আমার যোগাযোগ আছে। একটা বিড়ি খাওয়ার টাকা থাকে না এদের কাছে, আর কিছু বললাম না। একটা বিড়ি খাওয়ার টাকা থাকে না। টিএসসিতে গেলে ধরে ভাই চা সিগারেট খাওয়ান, টাকা পান কি? এখন বলবেন পকেট থেকে 10-20 টাকা দিয়ে কি মিয়া প্রোগ্রাম করা যায়? প্রত্যেকটা টিমের পিছনে মিনিমাম 20,000-25,000 টাকা খরচ হয়। প্রত্যেকটা টিমের পিছনে গাড়ি নিয়ে যান, সেখানে গিয়ে খাওয়া দাওয়া আছে। সেখানে তারা আপনারা সাধারণ ডাইল বাটের হোটেলে ঢোকেন না, ভালো একটা হোটেলে ঢোকেন। প্রত্যেক জনের 300 টাকা করে খরচ আছে। 10 জন করে টিম, হিসাব করেন 3,000 টাকা প্রতি বেলা আপনাদের লাগে। সো এত টাকা পান কোথায়? টাকার উৎস কোথায়? এটা জবাবদিহিতা করবেন জনগণের কাছে। জনগণের টাকা জনগণের কাছে আপনাদের হস্তান্তর করতে হবে। এটা যেহেতু গণতান্ত্রিক দেশ। ধন্যবাদ। কে লাইমলাইটে থাকবে, কে প্রদীপের নিচের অন্ধকারে থাকবে, এই সকল কিছুই আসলে মানুষের হাতে। আমি কারো নাম প্রথমে বলা মানেই গণমানুষ তাকে 300 আসনে 300 আসন পুরোটা দিয়েই গ্রহণ করবে, তেমনটা নাও হতে পারে। হয়তো আপনি চাইছি একটি দল লাইমলাইটে আসুক, যখন ব্যালট বাক্সে ভোটগুলো পড়বে তখন দেখা যাবে হয়তো সেই ভোটগুলো অন্য কোনো দল, অন্য কোনো মানুষ, অন্য কোনো গোষ্ঠীর কাছে চলে গেছে। আসলে বাংলাদেশের সংবিধান বলেন আর রাজনীতি বলেন, সকল ক্ষমতার উৎস তো আসলে মানুষ, তাই না? এবং এই ক্ষমতা থেকে মানুষকে 15 বছর বঞ্চিত করে রাখার ফলই তো আসলে আওয়ামী লীগ ভোগ করছে এখন। সুতরাং মানুষকে সিদ্ধান্ত নিতে দেন কে লাইমলাইটে থাকবে, কে থাকবে না। একটু এরকমই কিছু কথা, এরকমই কিছু প্রশ্ন আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তিনি একটা সংবাদ সম্মেলনী, ঠিক এরকম না কিন্তু এই প্রসঙ্গে কথা হয়েছে। তাকে প্রশ্ন করা হয়েছিল বর্তমান সরকারের সময় বিরাজনীতিকরণের কোনো লক্ষণ দেখছেন কিনা। তিনি বলছেন না, আমি এমন লক্ষণ দেখছি না, কিছু চেহারা আছে, এই চেহারাগুলোকে দেখলে ভয় পায়, যাদের কোনোদিন দেখা যায় নাই তারা হঠাৎ করে মিডিয়ার ফ্রন্ট পেজে চলে আসছেন। আসলে কাদের কথা বলছেন, কোনো ধারণা দিতে পারেন? এটা মহাসচিব স্যার নিজেই হয়তো পরিষ্কার বলতে পারবেন, আমার ধারণা নেই। আচ্ছা, জামাতের সাথে কি কোনো দ্বন্দ্ব এই মুহূর্তে বিএনপির চলছে কিনা? মানে জামাতের আমিরের অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠক এবং তারপর বন্যা পরিস্থিতিতে বিএনপির দখলদারিত্বের একটা অভিযোগের প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করা হলে তিনি বলছিলেন যেটি সুপরিকল্পিত চক্রান্ত, 1-11-এর কথা তো আমরা ভুলে যাইনি। মানে হঠাৎ 1-11-এর কথা, জামাতের আমিরের প্রসঙ্গে কথা উঠতে 1-11-এর কথা মনে পড়ছে কেন? বা যেটি জিজ্ঞাসা করছিলাম, দ্বন্দ্বের একটা অবস্থান হলো কিনা, বন্ধুত্ব শত্রুতায় পরিণত হলো কিনা? না না, একেবারেই না, আমি সেটা মনে করি না। আমরা আসলে বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করি। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র বিএনপির সময়ই এসেছিল। সুতরাং প্রত্যেকটা দল তার তার মতো করে চেষ্টা করবে, মানুষকে কাছে টানবার চেষ্টা করবে, মানুষের মন জোগানোর চেষ্টা করবে, মানুষের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। একটা সুস্থ ধারার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এটুকুই আমাদের চাওয়া। এবং এই মানুষের মন জয় করতে গিয়ে তারা তাদের কর্মসূচি নিশ্চয়ই পালন করবে, প্রতিটা দল পালন করবে, এবং এই ব্যাপারে কোন রকম কোনো বাধা দেয়া বা এই ব্যাপারে শত্রুতা তৈরি হয়ে যাওয়া না প্রশ্নই ওঠে না।